নিশুতি রাত, তখন প্রায় 2টো বাজে। রাতের নিস্তব্ধতাকে চমকে দিয়ে সারা গ্রামে পুলিশের বুটজুতোর শব্দ সেদিন রাতে। একসময় ভারতীয় সেনাবাহিনীর একজন সৈন্য, যে কিনা একসাথে 7বার জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল, সেই খেলোয়াড় যে কিনা একসময় দেশের মুখ উজ্জ্বল করেছে, আজ সে কেন একজন ভয়ঙ্কর ডাকাতে পরিণত হয়েছে? এই বিশাল পুলিশ বাহিনী আজ রাতেই গ্রামে তার জন্যই এসেছে। ওই অন্ধকার রাতে ওই গ্রামের নিস্তব্ধতাকে সম্পূর্ণভাবে জাগিয়ে দিয়ে পুলিশ সজোরে মাইকিং করা শুরু করলো। পান সিং, আত্মসমর্পণ করো, নয়তো আজ গুলি চলবে। পান সিং কিন্তু সমস্ত কিছু শুনছিল। সে তার সঙ্গীদের দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, আজ পালানোর সময় নয়, আজ লড়াই করব। আর তারপর যা হলো তাতে শরীর শিউরে উঠবে। কেনই বা আমার আপনার মতো একজন সাধারণ মানুষ দেশের সেবা ছেড়ে পরিণত হলো এক ভয়ঙ্কর ডাকাতে? পান সিং তোমার। সময়টা 1932-এর। চম্বল, এটা ছিল সেই চম্বল যেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন ভয়ঙ্কর ডাকাতেরা একসময় উঠে এসেছে। চম্বল নদীর তীরে মধ্যপ্রদেশের মোরেনা জেলার ভিদোসা নামে এক ছোট্ট গ্রামে এক হিন্দু রাজপুত পরিবারে জন্ম হয় পান সিং তোমারের। তার বাবার নাম ঈশ্বরী সিং তোমার। পেশায় একজন কৃষক হলেও মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিলেন তার ছেলেদের। একান্নবর্তী পরিবারে বেড়ে উঠছিল পান সিং। 15 থেকে 16 বিঘা জমিও ছিল। 1950 সাল, মাত্র 18 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর রাজপুত রেজিমেন্টে যোগদান করে পান সিং। ট্রেনিং চলাকালীন একদিন তার প্রশিক্ষকের সাথে তিনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এবং শাস্তি হিসাবে তাকে প্যারেড গ্রাউন্ডে ভারী বস্তা নিয়ে দৌড়তে বলা হয়। দৌড়ানোর সময় সে বাকি অফিসারদের নজরে পড়ে যায়, কারণ খুব সহজেই অতি অল্প সময়ের মধ্যে সে সম্পূর্ণ প্যারেড গ্রাউন্ডে পাক খেয়ে তার শাস্তি সম্পূর্ণ করে। এবং ওই প্যারেড গ্রাউন্ডের মধ্যে উপস্থিত অফিসারেরা এবং মানুষেরা এর আগে সেনাবাহিনীতে কাউকে এত জোরে দৌড়তে দেখেনি। ভিড়ের মধ্যে থাকা এক উচ্চপদস্থ অফিসার তার দৌড় দেখে খুশি হয়ে তাকে সেনাবাহিনীর খেলাধুলো শিবিরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই সেনার ক্যাম্প থেকেই তার শুরু হয় দৌড় প্রতিযোগিতার জীবন। প্রথমে সেনাবাহিনী পর্যায়ে এবং পরে রাজ্য এবং একসময় পৌঁছে যায় জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। তার বিশেষত্ব ছিল স্টিপল চেস। কি স্টিপল চেস? এমন একটা দৌড় যেখানে জল এবং মাটির ওপর দিক দিয়ে বিভিন্ন বাধা সাজিয়ে রাখা হয় এবং প্রতিযোগীকে সেই সকল বাধা পেরিয়ে এগিয়ে যেতে হয়। দিন, মাস, বছর এভাবেই কেটে যায়। একের পর এক 7বার টানা 7বার ভারতের জাতীয় চ্যাম্পিয়নশিপ নিজের হাতের মুঠোয় করে ফেলে পান সিং। 3000 মিটারের স্টিপল চেস ইভেন্ট মাত্র 9 মিনিট 2 সেকেন্ডে সম্পূর্ণ করে জাতীয় রেকর্ড একটা গড়ে তোলে সে, যেটা কিনা 10 বছর ধরে অটুট ছিল। এমনকি 1958 সালে এশিয়ান গেমসেও ভারতীয় দলের হয়ে অংশ নেন তিনি। ধীরে ধীরে সেনার মধ্যে তার জনপ্রিয়তা বাড়ে ফ্লাইং সিং নামে। তিনি চেয়েছিলেন অলিম্পিকে গিয়ে দেশের নাম তিনি আরও উজ্জ্বল করবেন, কিন্তু তার সেই ইচ্ছেকে প্রায় হেসেই উড়িয়ে দেওয়া হয়। পান সিং কিন্তু এই সময়ে অতি অল্প সময়ে বিভিন্ন অস্ত্র চালনা রপ্ত করে ফেলে এবং তার এই নিখুঁত অস্ত্রশস্ত্র চালানোর ক্ষমতা দেখে যখন কেউ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করত, সে গর্বের সাথে বলতো, জানো তো আমি কোত্থেকে এসেছি? চম্বল। ছোট থেকেই বন্দুকগুলি এসবে অভ্যস্ত। 1977 সাল, পান সিং তোমার অবসর নেন, ফিরে আসেন গ্রামে। গ্রামে ফিরে এসে তিনি তার দাদা মাতাদিন সিংয়ের থেকে জানতে পারেন যে তার খুড়তুতো ভাই, যার নাম বাব্বু সিং, জোর জবরদস্তি করে তাদের জমির কিছুটা অংশ দখল করে নিয়েছে। শুধু তাই নয়, প্রায় দিনই নাকি সে জঙ্গলি জন্তু জানোয়ার পান সিংদের জমির ওপর ছেড়ে দেয় যাতে তাদের জমির ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু কেউ তার বিরুদ্ধে গলা তোলার সাহস পাচ্ছে না, কারণ বাব্বু সিং গ্রামের একজন জোরদার এবং ক্ষমতাশালী ব্যক্তি ছিল, যার কাছে লাইসেন্সপ্রাপ্ত বন্দুকও ছিল এবং একটা বড়সড় গুন্ডাদের দলও চালাতো। ওই যেরকম আজকালকার দিনের নেতা ফেতাগুলো হয় আর কি। বাব্বু সিংকে বুঝিয়েও যখন কোনো কাজ হলো না, বাধ্য হয়ে পান সিং বড় সরকারি অফিসারদের এই বিষয়ে জানায়, কিন্তু কোনো লাভ হয় না। একে একে বিভিন্ন সরকারি দরজায় পান সিং ঘুরতে থাকে সাহায্যের জন্য, কিন্তু প্রতিটা সরকারি দপ্তর থেকে তাকে নিরাশ হয়ে ফিরতে হয়। পান সিংয়ের ছেলে বাব্বু সিংয়ের জমির কিছু ফসল কেটে দেওয়াতে বাব্বু সিং পরের দিন কিছু গুন্ডা নিয়ে এসে পান সিংয়ের ছেলেকে নৃশংসভাবে মারে। বাড়ি ফিরে পান সিং নিজের ছেলের রক্তাক্ত দেহ দেখে একরকম রেগে গিয়ে ছুটে যায় থানায় এবং সেখানে গিয়ে অভিযোগ দায়ের করে। কিন্তু তার কোনো অভিযোগ থানার অফিসার সেদিন নেয় না। তাকে বলা হয়, আপনি তো সেনাবাহিনীর লোক, আবার কিছুদিন পরে আসবেন, মাথা ঠান্ডা রাখুন। অনবরত ব্যর্থ প্রচেষ্টা করেও পান সিং সেদিনের মতো বাড়ি ফিরে আসে। পরের দিন যখন পান সিং বাড়িতে ছিল না, হঠাৎই বাব্বু সিং এবং তার গুন্ডা দল আবার পান সিংয়ের বাড়িতে এসে হামলা চালায়। তার স্ত্রী এবং তার ছেলেরা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পান সিংয়ের মা সেখান থেকে পালাতে পারে না। নৃশংসভাবে বন্দুক দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে তার মাকে, পান সিংয়ের মাকে পিটিয়ে খুন করে সেই গুন্ডার দল।
পান সিং যখন জানতে পারে তার মাকে মেরে ফেলা হয়েছে নৃশংসভাবে, পান সিংয়ের পায়ের তলা থেকে মাটি সরে যায়। একটা মানুষ কতদিন কতটা সহ্য করবে? এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় তার, কারণ তার মা তার কাছে ভগবানের সমান ছিল। পান সিং কিন্তু অভিযোগ জানাতে এবারও থানায় ছুটে যায়, কিন্তু থানার অফিসার এবারও তার কোনো কথা কানে নেয় না। পান সিং অনেক কাকুতি মিনতি করে অফিসারকে এবং সেনাবাহিনীতে পাওয়া তার মেডেলগুলোও দেখায়, যাতে অফিসার তাকে কিছুটা সাহায্য করে। কিন্তু পুলিশ অফিসার তার সেই মেডেলগুলো এবং তাকে অপমান করে বাড়ি চলে যেতে বলে। পান সিং এই সময় খুব ভালো করে বুঝতে পারে যে দেশের জন্য সে এতদিন ধরে সেবা করেছে, সেই দেশের উচ্চপদস্থ মানুষের কাছে তার কোনো ভ্যালুই নেই। সে আজকে যখন বিপদে পড়েছে, সেই দেশ তার জন্য সাহায্যে এগিয়ে আসেনি, সুতরাং তার দিকটা তাকেই ভাবতে হবে। তার কাছে এখন একটাই লক্ষ্য ছিল, সেটা হলো প্রতিশোধ। পরের দিন সে তার দাদা এবং গ্রামের কিছু গরু পালকদেরকে এক জায়গায় করে তার খুড়তুতো ভাইকে প্রকাশ্যে সবার সামনে গুলি করে হত্যা করে। এটাই ছিল তার অপরাধ জগতের প্রথম পদক্ষেপ এবং জীবনের প্রথম খুন। এবং এখান থেকেই পান সিংয়ের জীবনের মোড় একেবারে ঘুরে যায়। খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করার চেষ্টা করতে থাকে, কিন্তু পুলিশও জানতো এই মানুষ শুধু দৌড়তেই জানে না, নিশানাও লাগাতে পারে। তাই পুলিশ খুব সতর্কভাবে পান সিংয়ের খোঁজ চালিয়ে যেতে থাকে। যেই পুলিশের উচিত ছিল সেই অসহায় মানুষ অর্থাৎ পান সিংকে সাহায্য করা, যখন সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, যখন সে অত্যাচারিত হচ্ছিল গ্রামে, তখন পুলিশ তাকে কোনো সাহায্য করেনি। কিন্তু সেই পান সিং যখন অপরাধ করা শুরু করলো, তার খোঁজে পুলিশ চলে আসে। পুলিশ দিন মাস বছর কেটে যায়। পান সিং চম্বলের এক গিরিখাতে কিছু মানুষকে একত্র করে তার নিজের একটা দল বানিয়ে ফেলেছে, ডাকাতের দল। এবং এই দলের মধ্যে কিছু নামজাদা বা কুখ্যাত ডাকাতও ছিল। পান সিংয়ের চিন্তাধারা একটু আলাদা ছিল। তিনি কখনোই তার দলকে ডাকাত দল বলেননি, তিনি বরঞ্চ বলতেন তার নিজের দলকে বিদ্রোহী বা বাগী। তার দলে ধীরে ধীরে যোগ দেয় আরও এরকম অনেক মানুষ, যারা কিনা সমাজের কোনো না কোনোভাবে বঞ্চিত, অপমানিত, শোষিত হয়েছে এবং ন্যায় বিচার পায়নি সরকারের তরফ থেকে। এদের সকলকে নিয়ে তৈরি হয় পান সিং তোমারের নিজস্ব বিদ্রোহী বা বাগী বাহিনী। সময়ের কাঁটা দেখতে দেখতে প্রবেশ করে 1970 সালে। 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে পান সিং তোমার হয়ে ওঠে চম্বল এলাকার এক ভয়ঙ্কর ডাকাত, বলা ভালো সব থেকে কুখ্যাত বা বিখ্যাত ডাকাত চম্বলের। তার বিরুদ্ধে ওঠে বহু খুন, অপহরণ এবং জমি দখল বিরোধের প্রতিশোধ, অস্ত্র আইন লঙ্ঘন করা এবং আরও নানান ধরনের অভিযোগ ছিল। কিন্তু স্থানীয় গ্রামবাসীদের কাছে পান সিং তোমার ছিল শুধুমাত্র একজন নায়ক, যাকে বলা চলে রবিনহুড, কারণ সে গরিবের কোনো ক্ষতি করত না, বরং সাহায্য করার চেষ্টা করত। এলাকার প্রতিটা মানুষ একটাই কথা বলতো যে পান সিং নাকি খারাপ নয়, কেবলমাত্র যারা অন্যায় করে তাদেরকে এসে শাস্তি দেয়। এর কিছুদিন পর পান সিং সুযোগ বুঝে বাব্বু সিংকে খুন করে তার প্রতিশোধ সম্পূর্ণ করে। এদিকে দেখা যায় ঠিক একই সময়ে ওই গ্রামের মুখিয়া, মানে যাকে পঞ্চায়েত প্রধান বলা হয়, তিনি পান সিংয়ের ওই গ্রামে থাকার খবর পুলিশের কাছে জানিয়ে দেন। পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে পুলিশের গুলিতে পান সিংয়ের দাদা মাতাদিন সিংয়ের মৃত্যু হয়। তার দাদার মৃত্যুটা সে কিছুতেই মেনে নিতে পারে না। পরের দিন সকালবেলা আবার গ্রামে গিয়ে গ্রামের মুখিয়া সহ তার দলবলকে প্রকাশ্যে গুলি করে পান সিং হত্যা করে, দাদার মৃত্যুর প্রতিশোধ নেয়। সেই সময় প্রথমবার কোনো পত্রিকায় পান সিং তোমার সম্বন্ধে প্রতিবেদন ছাপা হয়। 1978 সাল এক হিন্দি পত্রিকায় একটা হেডলাইন চেপে বের হয়, এক সময়ের অলিম্পিক অ্যাথলেট আজ চম্বলের ডাকাত। পুলিশ পান সিংয়ের মাথার দাম ঘোষণা করে 10,000 টাকা। তখনকার দিনে 10,000 টাকা মানে অনেক টাকাই ছিল। এবং তার ছবি বিভিন্ন জায়গায় পোস্টার হিসাবে ঝুলতে থাকে। পান সিংয়ের নামে এই সময় 22টারও বেশি মামলা চলছিল এবং পুলিশ পান সিংয়ের বাড়িতে, অর্থাৎ পান সিংয়ের বাড়িতে পান সিংয়ের ছেলে, তার বউ থাকতো, তাদেরকে মাঝে মাঝে গিয়ে বিরক্ত করত, পান সিং কোথা জিজ্ঞাসা করত। এমনকি পান সিংয়ের ছেলেকেও স্কুলে ভর্তি করতে বাধা দেয় পুলিশ। পান সিংয়ের স্ত্রীকেও মাঝে মাঝে থানায় ডেকে পাঠানো হতো। পান সিং খুব ভালো করে বুঝতে পারছিল যে তার জন্য তার পরিবারের জীবন ধারণ করা প্রায় অসহ্য হয়ে উঠেছে এবং এই জন্য একদিন আত্মগোপন করে রাতের বেলা সে গ্রামের বাড়িতে ফিরে আসে। তার স্ত্রীকে বলে, আমার নাম ত্যাগ করো, নতুন কোনো পরিচয় নিয়ে ছেলেকে নিয়ে অন্য জায়গায় গিয়ে নতুন করে জীবন শুরু করো, নতুন পরিচয়ে বাঁচো, কারণ আমি যে রাস্তায় গেছি আর যত দূরে চলে গেছি আমি কখনো আর বাড়িতে ফিরে আসবো না। এবং এটাই ছিল পান সিংয়ের সঙ্গে তার স্ত্রীর বা তার পরিবারের শেষ দেখা। সময় যত এগোয় পান সিংয়ের দল তত ছোট হতে থাকে, কারণ পুলিশের কাছে কেউ কেউ আত্মসমর্পণ করেছিল, আবার কেউ কেউ বা পুলিশের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন সময় মারা গেছে, আবার কেউ বা বিশ্বাসঘাতক হয়ে ওঠে।
পান সিং এর দলে থাকা একজন দলিত সম্প্রদায়ের ব্যক্তি যার নাম ছিল মতিলাল, যাকে কিনা পান সিং নিজে হাতে অস্ত্র ধরতে শিখিয়েছিলেন, সে একসময় পুলিশের গুপ্তচর হয়ে দলের বিভিন্ন গতিবিধির কথা পুলিশের কাছে ফাঁস করে দেয়। এবং পরে যখন এই বিশ্বাসঘাতকতার কথা পান সিং জানতে পারে, তখন তার মন একদম ভেঙে যায়। সাল 1981, 1 অক্টোবর, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ পুলিশের যৌথ বাহিনী পান সিং তোমারকে ধরার চূড়ান্ত পরিকল্পনা বা প্ল্যান করে। তার টিমে নেতৃত্ব দিচ্ছিলেন সিআই মহেন্দ্র প্রতাপ সিং চৌহান। জায়গাটা ছিল মোরেনা জেলার কাছে একটা গ্রাম। এক পুরনো আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়ে লুকিয়েছিল পান সিং তোমার। সে খবরটা পৌঁছে যায় পুলিশের কাছে। সেই দিনটার কথা ইতিহাসেও লেখা আছে, কারণ চম্বলের গা ছমছম বাতাসে সেই রাতটা ছিল এক বিপর্যয়ের রাত, এক অভিশপ্ত রাত। রাত 2টো বাজে পুলিশ ঘেরাও করে নেয় পুরো গ্রাম। পুলিশ মাইকিং করতে শুরু করে, পান সিং আত্মসমর্পণ করো, নয়তো গুলি চলবে। কিন্তু পান সিং তাতে সাড়া দেয়নি। তিনি বন্দুক হাতে নিয়ে একটাই কথা সঙ্গীদেরকে বলেছিলেন, আজ দৌড়ে পালানোর দিন নয়, আজ শেষবারের মতো সামনাসামনি দাঁড়িয়ে লড়াইয়ের দিন। ঘড়িতে রাত 3টে বাজে। শুরু হয় একটানা বন্দুকের গোলাগুলি। গুলির আওয়াজে কেঁপে ওঠে পুরো গ্রাম। চাঁদের আলোয় দেখা যায় শুধু বন্দুকের ধোঁয়ার মেঘ। পান সিং তোমার এবং তার দল পাল্টা গুলি চালাতে থাকে। রাত গড়িয়ে সকাল হয়, সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়। টানা 12 ঘন্টা চলতে থাকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ। একসময় পান সিংয়ের দলের কাছে গুলি ফুরিয়ে যায়, তবুও হার মানে না পান সিং। শেষ অবধি লড়ে যায়। পান সিং চাইলেই পিঠ দেখিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু ছোটবেলা থেকে তার বাবা কখনো তাকে পালিয়ে যাওয়া শেখায়নি এবং ভারতীয় সেনাবাহিনীর একজন সৈন্য ছিল সে, পালাতে শেখেনি। একজন বীরের মতো মৃত্যু চেয়েছিল সে। একটা সময়ের পর পুলিশের গুলিতে প্রাণ হারায় পান সিং তোমার। তার দেহ পাওয়া যায় একটা ভাঙা কুয়োর পাশে, চোখ খোলা এবং মুখে এক অদ্ভুত শান্তি, কিন্তু সারা শরীর রক্তে ভেজা। সেই অফিসার যিনি কিনা পান সিং তোমারের এনকাউন্টার করেছিলেন, তিনি পরবর্তীতে তার একটা ইন্টারভিউতে বলেন, যদি সরকার ঠিকমতো সময়ে পান সিং তোমারকে সাহায্য করত, তাহলে হয়তো তাকে এটা করতে হতো না, কারণ পান সিং তোমার কখনো তাহলে ডাকাতি হতো না। পরের দিন 2রা অক্টোবর, দৈনিক ভাস্কর পত্রিকায় একটা বড় হেডলাইন ছেপে বেরোয়। সেখানে লেখা ছিল, অবশেষে মারা গেল চম্বলের ভয়ঙ্কর ডাকাত পান সিং তোমার। কিন্তু সত্যিই কি পান সিং শুধুই ডাকাত ছিলেন? সমাজের এতগুলো মানুষ যারা কিনা তার সঙ্গে অন্যায় করলো, সেই মানুষগুলো কি দোষী নয়? পান সিংয়ের মৃত্যুর পরেও কিন্তু অভিশাপের ছায়া পান সিংয়ের পরিবারের পিছু ছাড়েনি। সরকার থেকে একজন সন্ত্রাসবাদীর পরিবার হিসাবে পান সিংয়ের পরিবারকে ঘোষণা করা হয়। পুলিশ এবং গোয়েন্দারা পান সিংয়ের মৃত্যুর পরেও ক্রমাগত নজরদারি চালাতে থাকে পান সিংয়ের পরিবারের ওপরে। কেউ চাকরি দিত না পান সিংয়ের পরিবারের কোনো সদস্যদের। এমনকি ভালো করে দেখলে বোঝা যায় যে একজন জাতীয় চ্যাম্পিয়নের মৃত্যুতে একটা প্রেস বিজ্ঞপ্তি পর্যন্ত বেরোয়নি। কেউ কোনো দুঃখ প্রকাশ করেনি, কেউ বিন্দুমাত্র কোনো শোক প্রকাশ করেনি, কারণ যে মারা গেছে সে 7-7বার জাতীয় অ্যাথলেট জেতা, পুরস্কার জেতা কোনো ক্রীড়াবিদ তো নয়, শুধু একজন ডাকাত, একজন সন্ত্রাসবাদী। তার জন্য কেন শোক করবে? আর এর চেয়ে বেশি দুর্ভাগ্যের বোধহয় কিছু হয় না। যে মানুষটা দেশের জন্য এত কিছু করলো, সেই মানুষটার জন্য বিন্দুমাত্র কেউ শোক প্রকাশ করলো না। মানুষ শুধুমাত্র পান সিং তোমারকে একজন ডাকাত হিসাবেই দেখলো। সে কেন ডাকাত হয়ে উঠল, কেন অস্ত্র তুলে নিয়েছিল, সেই বিষয়ে খুব কম মানুষই জানল। তবে হ্যাঁ, এটা ঠিক, সে তার বদলা নেওয়ার পর যতগুলো অপরাধ করেছিল, যতগুলো খুন করেছিল অন্যান্য, সেগুলোকে তো কোনোভাবে সাপোর্ট করা যায় না, কারণ যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। 2012 সালে বলিউডের পরিচালক তিগ্মাংশু ধুলিয়ার নির্মিত পান সিং তোমার সিনেমাটা মুক্তি পায়, যে সিনেমার দৃশ্য এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন। এবং এই একটা সিনেমা অনেক ধারণা বদলে দিয়েছিল পান সিং তোমার সম্বন্ধে। এই সিনেমাটা মুক্তির পরেই পান সিংয়ের ছেলে গর্বের সাথে প্রকাশ্যে নিজের বাবাকে একজন জাতীয় অ্যাথলেট হিসাবে পরিচয় দেন। এবং এই সিনেমাটা মুক্তির পরেই সেনা এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে কেউ কেউ এটা দাবিও করেন যে পান সিংকে যাতে মরণোত্তর একটা সম্মানের জন্য ব্যবস্থা করা হয়, কারণ তিনি দেশের হয়ে এতবার পদক জিতেছেন। যদিও আজ পর্যন্ত কোনো সরকারি স্বীকৃতি মেলেনি পান সিং তোমারের সেই কৃতিত্বের। পান সিং তোমারের সম্বন্ধে যখন পান সিং তোমারের গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলা হয়, প্রতিটা গ্রামবাসী এটা জানিয়েছে যে পান সিং তোমার তাদের কাছে গর্বের একজন। এমনকি সিনেমাটা মুক্তি পাওয়ার পরে তার স্ত্রীর যখন ইন্টারভিউ নেওয়া হয়, তার স্ত্রীর বয়স এখন 85 বছর। তার স্ত্রীর কাছ থেকে জানা যায় তার জীবনের অর্ধেকটা সময় নাকি পালিয়ে পালিয়ে কেটে গেছে। এবং তার স্ত্রীও এটা দাবি করেন যে তার স্বামী নাকি কোনো অপরাধী নয়, বরং প্রতিবাদী, যাকে তারা বলতো বাগি। ইন্দ্রা দেবী মানে পান সিংয়ের স্ত্রী বর্তমানে সরকার থেকে অবসর ভাতা পাচ্ছেন এবং তাই দিয়ে তার জীবন কোনোভাবে কেটে যাচ্ছে। জীবন থেকে অনেক কিছুই আশা ছিল তার, অন্তত তার স্বামীকে তার যোগ্য মর্যাদা তো দেওয়া হতো, কিন্তু সেই আশা হয়তো আশাই থেকে যাবে। চম্বলের গলি দিয়ে যে নায়ক একসময় দৌড়েছিল, যার নাম ছিল পান সিং তোমার,
সে হয়তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু তার দৌড় কখনো থামবে না। তার নাম মানুষ জানতেই থাকবে। সে যা করেছে দেশের জন্য সেগুলো মানুষ জানতে থাকবে। সত্যি একজন মানুষের শরীর থেমে যেতে পারে, কিন্তু তার অপরাজিত আত্মা সে দৌড়তে থাকে, কারণ আত্মা সময়ের চেয়েও দ্রুত। ভারতের মাটিতে একজন কৃষকের সন্তান, এক সেনাবাহিনীর যোদ্ধা, একজন দেশের নাম উজ্জ্বল করা অ্যাথলেটিক চ্যাম্পিয়ন কিভাবে বন্দুকধারী হতে বাধ্য হলো, সেই কাহিনী পান সিং তোমারের কাহিনী। আপনাদের কি মনে হয় পান সিং তোমার সম্বন্ধে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে বলছি না, শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিন। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য একটা কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।